একজন হিন্দু ধর্মগুরু যে নিজেকে কৃষ্ণের বংশধর বলে পরিচয় দিয়ে করে বেড়াতো অনাচার। সাধারণ হিন্দুদেরকে পাপের ভয় দেখিয়ে নিজেই করে বেড়াতো সবচেয়ে বড় পাপাচার। যুগ যুগ ধরে চরণ সেবার নামে সেই পণ্ডিত কুমারী মেয়েদের করত সর্বনাশ। কুমারী মেয়েদেরকে তাদের বিয়ের আগেই রাত কাটাতে হতো সেই পণ্ডিতের সাথে। আর অন্ধবিশ্বাসের বলি হয়ে গোটা সমাজ এই অনাচারকে মনে করত সবচেয়ে বড় পুণ্যের কাজ। আর যেই মেয়েকে তার কুমারিত্ব নষ্ট করার জন্য পণ্ডিত বেছে নিত, সে মেয়েটিও নিজেকে বড়ই সৌভাগ্যবতী মনে করে খুশি মনে পণ্ডিতের কাছে উজাড় করে দিত নিজের সবকিছু। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের সিনেমার কাহিনী শুধু কোনো গল্প নয়, এটা 1800 শতাব্দীতে ঘটে যাওয়া ভারতের একটি সত্যি ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। যখনকার মানুষ তাদের অন্ধবিশ্বাসের কারণে এক ধর্মগুরুকে কৃষ্ণের বংশধর মনে করে তাদের কুমারী মেয়েদেরকে নিজেরাই খুশি খুশি পাঠিয়ে দিত চরণ সেবার নামে সেই ধর্মগুরুর সাথে যৌনাচার করতে। শুধু এখানেই শেষ নয়, অন্ধবিশ্বাসী লোকেরা তাদের মেয়েদেরকে সে পণ্ডিতের সেবায় পাঠিয়ে দিয়ে সেসব আবার দেখত নিজ চোখে, কারণ তাদের বিশ্বাস ছিল এতে তারা পাপ মুক্ত হবে। বন্ধুরা, পাপ মুক্তির নামে করা সবচেয়ে বড় পাপের শেষ হয়েছিল কিভাবে, নাকি সেই পাপ এখনো চলছে, জানতে হলে দেখো সম্পূর্ণ সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত আমাদের আজকের সিনেমার ঘটনা প্রবাহ। সাল 1832। গুজরাটের ভাড়াল নামে এক গ্রামে বৈষ্ণব পরিবারে জন্ম হয় এক পুত্র সন্তানের। বাবা আদর করে বাচ্চাটার নাম রাখে কারসান দাস। ছোটবেলা থেকে কারসানের জানার আগ্রহ ছিল প্রচুর। যেমন একদিন পুজোর সময় পণ্ডিতকে আগুনের মধ্যে কলা ফেলতে দেখে জিজ্ঞেস করে, এটা করলে কি হবে? উত্তরে পণ্ডিত বলে, আগুন এই কলাটাকে ভগবানের কাছে পৌঁছে দেবে। তা শুনে কারসান বলে, আগুন কি তাহলে ভগবানের ঠিকানা জানে? যা শুনে পণ্ডিত মশাই নিজেই চিন্তায় পড়ে। কারসান এরকম অনেক প্রশ্নই বড়দের করে বেড়াতো, যার সঠিক উত্তর তাকে কেউ দিতে পারত না। পরিবারের সবার আদরের হলেও খুব বেশি দিন কারসানের ভাগ্যে মা বাবার আদর জোটে না, কারণ মাত্র 10 বছর বয়সে কারসান তার মাকে হারায়। আর তার বাবা আরেকটা বিয়ে করে নেয় কারসানকে চলে আসতে হয় বোম্বেতে তার মামার বাড়ি। বোম্বে তখন ছিল সবচেয়ে আধুনিক শহর, যেখানে তখন আইন চলতো ব্রিটিশদের, কিন্তু হুকুম চলতো বৈষ্ণব সম্প্রদায়ের পণ্ডিতদের। বৈষ্ণবদের 7টা মহল ছিল তখন সেখানে, আর সবচেয়ে বড় মহলকে বলা হতো হাভেলি। আর এই হাভেলির প্রধান ধর্মগুরুর নাম ছিল জেজে। আর এই জেজেই ছিল এখানকার মহারাজ, যাকে সবাই মনে করত সে হচ্ছে কৃষ্ণের বংশধর। তাই সে শুধু সাধারণ কোনো ধর্মগুরু নয়, সে হচ্ছে একজন দেবতা। তো এই দেবতার প্রাসাদের পাশেই ছিল কারসান দাসের মামার বাড়ি, আর সে সেখান থেকেই পড়াশোনা করত। দেখতে দেখতে কারসানের সাথে সাথে তার চিন্তা ভাবনাও বড় হয়ে যায়। তখনকার সময় হিন্দুদের মধ্যে জাত পাত খুব করে মানা হতো। তাদের বিশ্বাস ছিল নিচু জাতের মানুষদের স্পর্শে উঁচু জাতের মানুষ অপবিত্র হয়ে যায়। কিন্তু কারসান এসব কিছু মানত না। সে রাস্তায় বসে থাকা নিচু জাতের মানুষদের থেকে খাবার নিয়ে খেতেও দ্বিধা করত না। পড়াশোনার পাশাপাশি কারসান দাস একটা খবরের কাগজেও লেখালেখি করত, এবং সেখানে সে তার মুক্ত চিন্তা নিয়ে লেখালেখি করত। বিধবা মহিলাদের তখন অশুভ মনে করে সমাজের আস্তাকুড়ে নিক্ষেপ করা হতো। কারসান দাস বিধবাদের অধিকার সম্পর্কে লিখত। বিধবা হওয়া যে কোনো পাপ নয় এ সম্পর্কে সে মানুষকে বোঝাতো। কারসান দাসের লেখাগুলো শুধু নিচু শ্রেণীর মানুষ নয়, সমাজের প্রগতিশীল সহ সকল ভাবধারার মানুষদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। একদিন হোলি উৎসবে কারসান চলে আসে জেজে মহারাজের হাভেলিতে হোলি উদযাপন করতে। এখানে এসে সে চায় তার হবু স্ত্রী কিশোরীকে সবার প্রথমে হোলির রং লাগাতে, কিন্তু কিশোরী তাকে বাধা দিয়ে বলে, আরে কি করছো তুমি? মহারাজের আগে কাউকে রং লাগানো নিষেধ এখানে। যা শুনে কারসান বলে, হবু স্বামী তোমার আমি, তাই তোমাকে রং লাগানোর অধিকার আমার আছে। জবাবে কিশোরী বলে, মহারাজের স্থান স্বামীর উপরে, আর ধর্মের স্থান প্রেমের উপরে, তাই যদি মহারাজের আগে তুমি আমায় রং লাগাও তাহলে পাপ হয়ে যাবে। কিশোরীর কথা শুনে কারসান তখন এ ব্যাপারে তর্ক না বাড়িয়ে বলে, আর কিছুদিন পরে আমাদের বিয়ে, রং না লাগাতে পারি, তোমাকে একটা চুমু দেবার অধিকার তো আমার আছে।
এই বলে কারসান যখন কিশোরীকে চুমু দিতে নেবে তখন সবাই বলতে থাকে যে মহারাজ আসছে হোলির মাঠে। যা শুনে কিশোরী তখন কিসের কারসান কিসের স্বামী, সে তাকে ধাক্কা মেরে ছুটে চলে আসে হোলির মাঠে মহারাজের কাছে। বাধ্য হয়ে কারসানও তখন চলে আসে হোলির মাঠে। এখানে এসে সে দেখে কিশোরী খুব নাচ গান করে মহারাজের সামনে হোলি উদযাপন করছে। আর কিশোরীকে এভাবে নাচতে দেখে যে মহারাজের কুনজর গিয়ে পড়ে কিশোরীর উপরে। আর তাই এরপর যে মহারাজ মাঠে এসে রং লাগিয়ে দেয় কিশোরীকে। তার মানে এবার মহারাজ তার চরণ সেবার জন্য পছন্দ করেছে কিশোরীকে। এতে কিশোরী আর তার মা খুশিতে বাকবাকুম করতে থাকে, কারণ হোলির মাঠে এত মেয়ে থাকতে মহারাজ শুধু কিশোরীকে আজ রাতে তার চরণ সেবার জন্য বাছাই করেছে। এর চেয়ে পরম পুণ্যের কাজ কি আর কিছু হতে পারে? এসব কিছু ভাবতেই তারা খুশিতে গদগদ হয়ে যাচ্ছে। তো কিশোরীর মা তখন কিশোরীকে নিয়ে এসে জেজের রুমে পাঠিয়ে দেয় চরণ সেবার জন্য। আর অন্যদিকে কারসান দাস খুঁজে বেড়াচ্ছে কিশোরীকে। এদিকে কিশোরী যখন জেজের রুমে আসে তখন সে দেখে খুব সুন্দর পরিপাটি করে রাজকীয় একটা বিছানা তৈরি করে রাখা হয়েছে। আর যে একটা দোলনাতে কৃষ্ণের মতো ভাব ধরে শুয়ে আছে। কিশোরী জেজেকে দেখে ভক্তি করে হাত জোড় করে প্রণাম করলে জেজে তখন কিশোরীর কাছে এগিয়ে আসে। অন্যদিকে বাহিরে কারসান দাস তো কিশোরীকে এখনো খুঁজেই যাচ্ছে। কারসান তখন কিশোরীর ছোট বোন দেবীকে দেখে তাকে জিজ্ঞেস করে কিশোরী কোথায় আছে। দেবী তখন বলে, কারসান ভাই, কিশোরীকে তো যে মহারাজ তার চরণ সেবার জন্য পছন্দ করেছে। দিদি তাই গেছে মহারাজের চরণ সেবা করতে। এই খুশিতে তো আজ আমাদের বাড়িতে মিষ্টি বানানো হচ্ছে। এটা শুনে কারসান দেবীকে আর কিছু না বলে চলে যায় জেজের রুমের দিকে চরণ সেবা দেখতে। আসলে কারসান জানতো না যে চরণ সেবা আসলে কিভাবে করানো হয় কুমারী মেয়েদের দিয়ে। এদিকে জেজের হাবিলিতে দেখা যায় একজন লোক তার ছেলেকে সাথে নিয়ে এসেছে তাকে চরণ সেবা দেখাতে। লোকটা তখন জেজের সহকারীকে একটা স্বর্ণের চেন দিলে সহকারী তখন লোকটিকে বলে, সোজা উপরে চলে যাও আর চুপচাপ জানালা দিয়ে দেখবে। কিছুক্ষণ পর কারসানও সেখানে চলে আসে। আর সে কিশোরী কিশোরী বলে জোরে জোরে চিৎকার করলে সহকারী তাকে জানায় কিশোরী মহারাজের চরণ সেবায় ব্যস্ত রয়েছে, এখন কেউ ভেতরে যেতে পারবে না। তখন কারসান সেই সহকারীকে বলে, আমি কিশোরীর হবু স্বামী। যা শুনে সহকারী তখন হাত জোড় করে ক্ষমা চেয়ে বলে, ও আমার ভুল হয়েছে, আপনি যেহেতু কিশোরীর হবু স্বামী তাই আপনার অধিকার আছে চরণ সেবা দেখার। এই বলে সে কারসানকেও পাঠিয়ে দেয় উপরে চরণ সেবা দেখতে। ওদিকে কারসান উপরে এসে দেখে যে মহারাজের ভক্তরা সবাই হাত জোড় করে দাঁড়িয়ে পরম ভক্তি সহকারে চরণ সেবা দেখছে। আর কিশোরীর বাবাকে দেখা যায় যে তার মেয়েকে মহারাজের চরণ সেবা করতে দেখে খুশিতে কেঁদে ফেলছে। কারণ বন্ধুরা, এই অন্ধভক্তরা অন্ধের মতো এটা বিশ্বাস করত যে যেসব মেয়েরা মহারাজের চরণ সেবা করার সুযোগ পাবে সেসব মেয়েরা তাদের পরিবারের সবাইকে নিয়ে মৃত্যুর পরে স্বর্গে চলে যাবে। তো এরপর কারসানও চরণ সেবা দেখার জন্য যখন একটা জানালা খুলে তখন সে দেখে তার হবু স্ত্রী কিশোরী যে 3 নাম্বার চরণের উপর বসে সেটা সেবা করতেছে। যা দেখে রাগে ক্ষোভে কারসান তখন চিৎকার করে ওঠে আর নিচে নেমে এসে সে মহারাজের রুমে ঢুকে পড়ে। চরণ সেবায় বিঘ্ন ঘটানোয় যেই সব ভক্তরা যারা উপর থেকে দেখছিল তারা সবাই কারসানের উপর খেপে গিয়ে বলতে থাকে, পাপী, মৃত্যুর পরে তুই নরকে যাবি। কারসান তখন ওদের কথার প্রতিবাদ করে জেজেকে বলে, এটা তুমি কি করলে আমার হবু স্ত্রীর সাথে? জবাবে তখন জেজে বলে, চরণ সেবা নয়, পরম্পরা এটা। ভক্তরসকে তুমি কামরস ভেবে ভুল করছো। কারসান তখন কথা না বাড়িয়ে কিশোরীকে বলে, তুমি চলো আমার সাথে বাড়িতে। জবাবে কিশোরী তাকে অবাক করে দিয়ে বলে সে চরণ সেবা ভালো মতো শেষ করে তবেই বাড়িতে ফিরবে। জেজে তখন কারসানকে বলে, তুমি ফিরে যাও বাড়িতে। শুনলে তো, কিশোরী চরণ সেবা শেষ করে তবেই বাড়িতে ফিরবে। আর তাছাড়া হাবিলির ঝুটা বাহিরে সবার জন্য প্রসাদ হয়, আর প্রসাদ আমি কখনো রাখি না, দিয়ে দেই। যা শুনে কারসান তখন রাগে কাঁপতে কাঁপতে বলে, ঝুটা খাওয়ার অভ্যাস আমার নেই, তাই ঝুটা হোক বা প্রসাদ সেটা তুমিই রেখে দাও। এই বলে সে বেরিয়ে আসে হাবিলি থেকে। আর বাড়ি ফিরে এসে সে তার ভালোবাসাকে অন্ধবিশ্বাসের কাছে নষ্ট হতে দেখে দরজা বন্ধ করে খুব কাঁদতে থাকে। তো পরদিন সকালে কারসান চলে আসে তার কলেজে। তখন দেখা যায় কিশোরী এসে বেলাজের মতো কারসানের সাথে কথা বলার চেষ্টা করে। কারসান চুপচাপ পেরিয়ে যেতে চাইলে কিশোরী তাকে বলে,
হাবিলিতে যা কিছু হয়েছে সেটা একটা সেবা ছিল, একমাত্র সৌভাগ্যবতীদের নসিবেই তা মিলে। যা শুনে কারসান তাকে বলে, ভালো মন্দের বিচার করার জন্য ধর্ম নয়, বুদ্ধির প্রয়োজন হয়, যা নেই তোমার কাছে। 4 বছর ধরে অপেক্ষা করে আসি তোমাকে বিয়ের জন্য, আজ পর্যন্ত আমার হাত ধরতেও ভয় পাও তুমি। সেই তুমি কিভাবে জেজের সাথে সহবাস করলে? একজন ভণ্ড পণ্ডিত তোমাকে ব্যবহার করে ঝুটা বলছে, আর এসব শুনে তুমি কিভাবে নিজের মধ্যে গর্ব অনুভব করো? কিশোরী তখন গর্ব করেই বলে, আমি একমাত্র মেয়ে না যে গিয়েছে সেই হাভেলিতে, আমার আগে অনেকে গিয়েছে, আর আমার পরেও যাবে অনেকে। আর চরণ সেবা করে কোনো পাপ করিনি আমি, বরং এতে আমার সকল পাপ মুছে গেছে। জবাবে কারসান বলে, তুমি যা করেছো সেটাকে বলে রেওয়াজ পালন, কোনো ধর্ম পালন নয়। ধর্ম মানুষকে সভ্য করে, অসভ্য নয়। এত সব কথার পরেও কিশোরী নিজেকে নির্দোষ ভাবলে কারসান তাকে বলে, বাবাকে বলে দিব পঞ্চায়েতে জরিমানা দিয়ে বিয়েটা ভেঙে দিতে, কারণ কারো ঝুটা খাবার ইচ্ছে আমার নেই। এই বলে কারসান চলে গেলে কিশোরী কাঁদতে কাঁদতে চলে আসে জেজের চরণে। সবকিছু শুনে জেজে বলে, যা কিছু হয় ঈশ্বর ভালোর জন্যই করে। তুমি আজ থেকে আমার খাস ভক্ত হয়ে আমার সেবা করবে, এতে তোমার পুণ্য আরো বেড়ে যাবে। তো ভণ্ড জেজে তার অন্ধ ভক্তকে দিয়ে এই সুযোগে আরো কিছুদিন তার 3 নাম্বার চরণের সেবা করিয়ে নেয়। আর কিশোরীও জেজেকে খাস সেবা করতে পেরে কারসানকে হারানো সব দুঃখ কষ্ট ভুলে যায়। তো একদিন কিশোরী ঘুম থেকে জেগে এক দাসীকে জিজ্ঞেস করে জেজে কোথায় গেছে। জবাবে দাসী তাকে বলে, হয়তো জেজে পুজো করতে গেছে। তো কিশোরীর পর জেজেকে খুঁজতে মন্দিরের কাছে এলে সে শোনে রুমের ভেতরে জেজে মহারাজ কাউকে বলছে, সেবা 3 ধরনের হয়, প্রথম ধন সম্পদ দিয়ে, দ্বিতীয় মন দিয়ে, আর তৃতীয় শরীর দিয়ে। ধন আর মন দিয়ে সেবা করার জন্য আমার অনেক ভক্ত আছে, তুমি কি তোমার শরীর দিয়ে সেবা করে আমার কাছের ভক্ত হবে? এমন সব কথা শুনে কিশোরী চমকে ওঠে, কারণ এরকম কথা তো জেজে তাকেও বলেছিল। আর ভেতর থেকে জেজে তার ভক্তকে বলে চরণ সেবা শুরু করতে। তখন কিশোরী সেটা দেখার জন্য যখন দরজার ফুটোতে উকি দেয়, তখন সে দেখে ভেতরে তার ছোট বোন দেবী বসে আছে। এখন কিশোরী বুঝতে পারে যে না জানি কত মেয়েকে তার কাছের ভক্ত বানিয়ে রেখেছে আর তাদের সর্বনাশ করেছে। তো এরপর কিশোরী দরজা খুলে ভেতরে চলে আসে আর তার বোনকে সেখান থেকে বের করে দিয়ে জেজেকে বলে, ও বোন হয় আমার, সেবার নামে প্রতারণা করেন আপনি সব মেয়েদের সাথে। অনেক বিশ্বাস করেছিলাম আমি আপনাকে, ভেবেছিলাম আপনি ভগবান, কিন্তু না, আপনি তো একটা ভণ্ড যে ভগবানের নাম করে ভক্তদের সাথে প্রতারণা করেন। এই বলে সে তার বোনকে নিয়ে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে, মানে তার বোন আসতে চাচ্ছিল না আর কি। তো বাড়িতে আসার পর কিশোরীর বোন খুব রাগ করে বলতে থাকে, চরণ সেবার জন্য যখন তুমি জেজের কাছে গিয়েছিলে তখন তো খুব খুশি ছিলে, বাড়িতে মিষ্টি বানানো হচ্ছিল, তবে আমার বেলায় কেন এত আপত্তি তোমার? হিংসে হয় নাকি? কিশোরী তখন কিছু না বলে শুধু কাঁদতে থাকলে দেবী জিজ্ঞেস করে, দিদি কি হয়েছে তোমার? কিশোরী কাঁদতে কাঁদতে বলে, অনেক বড় ভুল করে ফেলেছি আমি। যে শরীরের উপর কারসানের অধিকার ছিল, আমি তা জেজের মতো এক ভণ্ডকে উজাড় করে দিয়েছি। মৃত্যুর পর স্বর্গ পাবার আশায় বেঁচে থেকে জীবনকে আমি নরকে ফেলে দিয়েছি। সে তার বোনকে আরো বলে, জেজের ফাঁদে পড়ার কারণে কারসান বিয়ে ভেঙে দিয়েছে। যা শুনে দেবী তখন তার আঁচলে একটা গিট দিয়ে বলে, মা সবসময় যে কোনো মান্যত পুরা করার জন্য এভাবে আঁচলে গিট দিয়ে রাখে, তাই যেদিন কারসান ভাইয়ের সাথে তোমার গ্যাঞ্জাম মিটবে সেদিন এই আঁচলের গিট খুলবো আমি। অন্যদিকে কারসানের মামা কারসানকে খুব বকাবকি করছে বিয়ে ভেঙে দেবার জন্য। কারসানকে সে বলে, চরণ সেবা করা কোনো পাপ নয়, কিশোরী যা করেছে তোমার মামিও একটা সময় তাই করেছে। নিজ স্ত্রীকে দিয়ে একজন ভণ্ড লোকের চরণ সেবা করিয়ে মামাকে এত গর্বিত হতে দেখে কারসান তো খুব অবাক হয়ে যায়। সে তার মামাকে এ ব্যাপারে নিন্দা করলে কারসানকে তার মামা থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দেয়। তো এরপর কারসান দাস পুরো রাত টাউন হলের সামনে শুয়ে থাকে। পরদিন সকালে শেঠ গোকুল দাস ও সোহরাবজি কারসানকে এভাবে শুয়ে থাকতে দেখে তার কাছে আসে। এরা দুজন নিয়মিত কারসানের লেখা পড়ত, এরাও কারসানের মতো চিন্তা ভাবনার অধিকারী ছিল। কারসান এদেরকে সবকিছু খুলে বলে তার সম্পর্কে, যা শুনে তারা দুজন তাদের সাথে নিয়ে যায় কারসানকে। অন্যদিকে আমরা জেজেকে দেখি তার হাভেলিতে। তখন জেজের স্ত্রী জেজেকে জিজ্ঞেস করে, কারসান দাসকে?
হাবিলিতে সবাই তার ব্যাপারে কথা বলছে। যার উত্তরে জেজে বলে করসান দাস হলো একজন নাস্তিক, সে নরকে যাবে। তখন সেখানে জেজের সেবক আসে আর সে বলে স্বামীজি আর তার বোন লীলাবতী জোর করে হাবিলিতে ঢুকে পড়েছে, তারা চায় আপনার সাথে দেখা করতে। লীলাবতী কিছুদিন আগে জেজের চরণ সেবা করেছিল। তো লীলাবতীর ভাই স্বামীজি জেজের পায়ে পড়ে হাত জোর করে বলতে থাকে, মহারাজ আমার বোন আপনার চরণ সেবা করে গর্ভবতী হয়ে গেছে, আপনি আমার বোনের ইজ্জত রক্ষা করুন। তখন জেজে স্বামীজিকে একজন ডক্টরের কথা বলে যে সেখানে গিয়ে বাচ্চাটা ফেলে দাও। এটা শুনে স্বামীজি জেজের উপর খুবই রেগে যায় আর তাকে মারতে চায়। তখন জেজের সেবকরা তাকে ধরে ফেলে। এরপর লীলাবতী জেজের চরণে পড়ে যায় আর বলে, আমার গর্ভে দেবতার মানে জেজের বাচ্চা, এজন্য সেই বাচ্চাটা নষ্ট করবে না। লীলাবতী এমন কথা এই জন্য বলে কারণ সেখানকার মানুষ তখন জেজেকে তাদের ভগবান বলে মনে করত। তো এরপর জেজে লীলাবতীকে প্রসাদের কথা বলে একটা লাড্ডু খাইয়ে দেয় আর তারপর তাদেরকে হাবিলি থেকে বের করে দেয়া হয়। তো এরপর স্বামীজি হাবিলের বাহিরে এসে সাহায্যের জন্য চিল্লাতে থাকে কারণ সেই লাড্ডু খেয়ে লীলাবতী বমি করা শুরু করেছে। তখন করসান সেখান দিয়ে যাচ্ছিল, সে স্বামীজি আর লীলাবতীকে সাহায্য করতে এগিয়ে আসে। তারপর সে তাদেরকে সেখানেই অপেক্ষা করতে বলে গাড়ি নিতে আসে যাতে লীলাবতীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যায়। কিন্তু যখন সে গাড়ি নিয়ে সেখানে আসে তখন সে দেখে স্বামীজি ও লীলাবতী সেখানে নেই। তখন করসান দৌড়ে হাবিলির দ্বিতীয় মহারাজ লালভানজি মহারাজের কাছে আসে আর করসান তাকে জিজ্ঞেস করে স্বামীজিকে সে দেখেছে কিনা। তখন লালভানজি মহারাজ উত্তরে বলে, না জানি এমন আরো কত মানুষকে এই হাভেলি গিলে খেয়ে ফেলেছে। তখন করসান দাস লালভানজিকে জিজ্ঞেস করে, কেন আপনি ও হাবিলির অন্য মহারাজেরা জেজের এসব অপকর্মের ব্যাপারে কথা বলেন না? তখন লালভানজি মহারাজ তার মাথা নিচু করে ফেলে আর বলে, হাবিলির সকল সম্পত্তির মালিক জেজে, আমরা কিছুই করতে পারবো না জেজের বিরুদ্ধে, কিন্তু তুমি হাবিলির বাহিরে, তুমিই পারবে পত্রিকায় লিখে জেজের সকল অপকর্ম ফাঁস করে দিতে। তো পরদিন সকালে করসান দাস নারজি ভাইজানের কাছে আসে আর সে তাকে মহারাজের সকল অপকর্ম সম্পর্কে খুলে বলে আর সে চায় মহারাজের সকল অপকর্ম সম্পর্কে পত্রিকায় সংবাদ প্রকাশ করতে। সবকিছু শুনে নারজি করসানকে বলে, যেখানে হাবিলির অন্য মহারাজরা জেজের বিরুদ্ধে কিছু করতে পারবে না সেখানে আমরা কি বা করতে পারি। নারজি তখন করসানকে বলে, যদি তুমি মানুষের অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়াই করতে চাও তাহলে আগে তোমাকে পরিবর্তন হতে হবে। তুমি কিশোরীকে তার ভুলটা তো দেখিয়েছো, কিন্তু তাকে শুধরে নেয়ার সুযোগটা তুমি তাকে দাওনি। নারজি ভাইয়ের কথা শুনে করসান তার নিজের ভুলটাও বুঝতে পারে, তাই সে সিদ্ধান্ত নেয় আজই সে কিশোরীর সাথে দেখা করে তাকে মাফ করে দেবে। তো এসব ব্যাপার নিয়ে করসান আর নারজি ভাই আলাপ সালাপ করতে থাকে। তখন দৌড়াতে দৌড়াতে সেখানে একজন লোক চলে আসে আর করসানকে দ্রুত বাহিরে আসতে বলে। যখন করসান বাহিরে আসে তখন সে কিশোরীর লাশ দেখতে পায়, কারণ কিশোরী নিজের ভুলকে ক্ষমা করতে না পেরে নিজেকে সে মেরে ফেলেছে। কিশোরীর লাশ দেখে করসান অনুশোচনায় ভুগতে থাকে। তখন কিশোরীর বোন দেবী করসানকে একটা চিঠি দেয়, যে চিঠি কিশোরী করসানের জন্য লিখে রেখে গেছে। চিঠিতে কিশোরী লিখেছে, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, মানুষ আর স্রষ্টার মধ্যে পার্থক্য আমি ভুলে গিয়েছিলাম, আর যখন দৃষ্টি ফিরে পেলাম তখন তোমার চোখের দিকে তাকানোর সাহসী হারিয়ে ফেললাম। বেঁচে থাকতে বোঝাতে পারিনি যে ভেতরে ভেতরে আমি কতটা লজ্জিত ছিলাম, তাই মরে গিয়ে বুঝিয়ে দিয়ে গেলাম তোমার সাথে জেজের অন্যায়ের বিরুদ্ধে লড়তে না পারি, কিন্তু লড়াই শুরু করার কারণ হিসেবে আমি নিজেকে উৎসর্গ করে দিয়ে গেলাম। জেজের আসল চেহারা সবার সামনে উন্মোচন করে দিও করসান, এটাই আমার শেষ ইচ্ছা। চিঠি পড়া শেষ করে করসান সোজা জেজের কাছে চলে আসে আর তাকে বলে, আজ থেকে তোমার বিরুদ্ধে আমার লড়াই শুরু হয়ে গেছে আর আমি তোমার আসল চেহারা সমাজের সামনে উন্মোচন করেই ছাড়বো। তো এর পর দিন করসান দাস জেজের অপকর্মের ব্যাপারে একটা নিউজ লিখে নারজি ভাইয়ের কাছে আসে, সেটা তার পত্রিকায় ছাপানোর জন্য। কিন্তু নারজি ভাই জেজের বিরুদ্ধে নিউজ ছাপতে রাজি হয় না, কারণ তার পত্রিকার অধিকাংশ পাঠক বৈষ্ণব সম্প্রদায়ের
আর বৈষ্ণবরা তাদের মহারাজের বিরুদ্ধে কোনো নিউজ মেনে নেবে না। তখন শেঠ গোকুল দাস ও সোহরাবজি তারাও নারজি ভাইয়ের কথায় সম্মতি দেয়। তখন কারসান সিদ্ধান্ত নেয় সে নিজেই পত্রিকা খুলে জেজের বিরুদ্ধে নিউজ করবে। কারসানের এই সিদ্ধান্ত সবাই মেনে নেয়, আর কারসান তার পত্রিকার নাম দেয় সত্যপ্রকাশ। তো এরপর কারসান সোহরাবজির কাছ থেকে একটা জায়গা নিয়ে সেখানে পত্রিকা ছাপাতে থাকে। পত্রিকা ছাপানো হলে কারসান দাসের লোকেরা সেই পত্রিকাগুলো নিয়ে বিতরণের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় জেজের লোকেরা গাড়ি থামিয়ে সকল পত্রিকা পুড়িয়ে ফেলে। এদিকে জেজে যখন সেই পত্রিকাগুলো দেখে সে রেগে যায়, আর তাই সে আদেশ জারি করে কাল থেকে হাবিলির কোনো দরজা খুলবে না যতক্ষণ না অব্দি কারসান আমার পা ধরে ক্ষমা না চাইবে। তখন লালভানজি মহারাজ জেজেকে বলে, ভক্তরা তো মঙ্গল দর্শন না করে অন্যর একটা দানাও মুখে তুলবে না। তখন জেজে হাসতে হাসতে বলে, আমি তো এটাই চাই, ভক্তরা সবাই খেপে গিয়ে কারসান দাসকে বাধ্য করুক আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে। তো পরদিন সকালে হাবিলির বাহিরে একটা নোটিশ টাঙ্গানো হয় যে যতক্ষণ অব্দি না কারসান দাস জেজের কাছে ক্ষমা চাইবে ততক্ষণ পর্যন্ত হাবিলির দরজা বন্ধ থাকবে। সকল ভক্তরা এই নোটিশটা পড়ে চিৎকার করে কারসানকে ডাকতে থাকে। তখন কারসানকে দেখা যায় সে জেজের আর সকল ভক্তদের রাগের সাথে লড়াই করার জন্য একটা উপায় বের করে নিয়ে আসে। সে দেবতার একটা বড় সড় ছবি তুলে নিয়ে আসে, সেটা সে হাবিলির সামনে একটা গাছের নিচে স্থাপিত করে। এরপর সে সকল ভক্তদের বলে, আমি না হয় মহারাজের সাথে ভুল করেছি, তো সে আমার জন্য হাবিলির দরজা বন্ধ করবে, কিন্তু আপনারা সবাই তো তার ভক্ত, মহারাজ আপনাদের সবার জন্য কেন হাবিলির দরজা বন্ধ করেছে? আপনাদেরকে ক্ষুধার্ত অবস্থায় রেখে যে তার উদ্দেশ্য হাসিল করতে চায় এমনটা করতে দেবেন না তাকে। দেব দর্শন না করে অন্য মুখে দেবেন না আপনারা, তো ঠিক আছে, এই নিন দেবের ছবি, ভালো করে দর্শন করে নিয়ে অন্য মুখে দিন, দেখবেন যে নিজেই হাবিলির দরজা খুলে দেবে। কারসানের কথা শুনে ভিড়ের পেছন থেকে ভিরাজ নামে একটা মেয়ে তালি দিতে দিতে এগিয়ে আসে, আর সে বলে, আজ প্রথমবার কেউ সাহস করে সত্য কথা বলেছে। এতে অনেকে তখন কারসানের জন্য তালি বাজাতে থাকে। তখন সেখানে লালভানজি মহারাজও চলে আসে, আর উপস্থিত সবাই লালভানজি মহারাজ ও কারসানের সাথে সেখানে মঙ্গল আরতি করে। আর এভাবে করে কারসান জেজের প্ল্যানটা নষ্ট করে দেয়, আর এসব কিছু জেজে উপর থেকে দেখতে থাকে। তো এর পরের সিনে আমরা দেখি সেই ভিরাজ নামের মেয়েটা কারসানের কাছে কাজ খুঁজতে আসে, আর কারসান তাকে কাজে রেখে দেয়। তো এদিকে জেজে তার নতুন চাল চালে, সে কারসানের বাবাকে গুজরাট থেকে ডেকে নিয়ে আসে। জেজে কারসানের বাবাকে বলে, তুমি তোমার ছেলেকে বলো সে যেন এসে আমার পায়ে পড়ে ক্ষমা চায়, নইলে যে কোনো কিছু ঘটতে পারে। তো এরপর কারসানের বাবা কারসানের কাছে আসে, আর সে কারসানের পত্রিকাতে ছাপানোর জন্য একটা নোটিশ দেয়। নোটিশে লেখা ছিল, আজ থেকে তার আর কারসানের মধ্যে কোনো সম্পর্ক নেই, মানে সে কারসানকে ত্যায্যপুত্র ঘোষণা করেছে। কারসানকে সে বলে, যদি তুমি গিয়ে যে মহারাজের কাছে ক্ষমা না চাও তাহলে এই নোটিশটা তোমার পত্রিকায় ছাপিয়ে দিও। কারসান তবু হার মানে না, সে ভিরাজকে বলে এই নোটিশ পত্রিকায় ছাপিয়ে দিতে। এতে কারসানের বাবা রাগ করে সেখান থেকে চলে আসে, আর কারসান দাস মন খারাপ করে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে থাকে। তখন ভিরাজ সেখানে আসে, আর সে কারসানের মন ভালো করার চেষ্টা করে, কিন্তু কারসানের মন পুরোপুরি ভেঙে গিয়েছিল, কারণ তার এই লড়াইয়ে পুরো পরিবার তাকে পরিত্যাগ করেছে। তখন ভিরাজ তাকে সাহস দেয় আর বলে, আমি আছি তোমার সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে। আর তারপর কারসানের মন হালকা হলে ভিরাজ কারসানকে প্রেম নিবেদন করে এবং বলে, পত্রিকায় তোমার লেখাগুলো পড়ে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু কারসান ভিরাজের কাছে সময় চেয়ে নিয়ে বলে, এই লড়াইয়ে সফল না হওয়া পর্যন্ত আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তো এরপর কারসান তার প্রেসে চলে আসে এবং জেজের বিরুদ্ধে আবারও পত্রিকায় সংবাদ প্রকাশ করে। আর রাতের আধারে গোপনে কারসানের লোকেরা পত্রিকাগুলো নিয়ে বেরিয়ে পড়ে, আর এবারও জেজের লোকেরা এসে গাড়ি থামায়। তবে এবার আর তারা কিছু খুঁজে পায় না, কারণ কারসান এবার তার পত্রিকাগুলো অন্য একটা গাড়িতে তুলে সবজি দিয়ে ঢেকে ফেরিওয়ালাদের মাধ্যমে নানাভাবে পাচার করে, এবং ভোর হতেই পুরো শহরে সবার হাতে হাতে জেজের কুকীর্তির নিউজ ছড়িয়ে পড়ে। জেজে নিজেও সেই পত্রিকা পড়ে। তখন দেখা যায় জেজের স্ত্রী জেজের কাছে এসে বলে, ডাক্তার এসেছে আপনার জন্য ওষুধ নিয়ে, বলছে খুব জরুরি ভাবে আপনাকে দেখা করতে।
তার মানে দেবতা জেজেও অসুস্থ হয়েছে। তবে কি তার রোগ তা জানবো আমরা পরে। তো জেজে তখন পত্রিকা রেখে ডাক্তারের সাথে দেখা করতে গেলে জেজের স্ত্রীও নিউজটা দেখে ফেলে। এদিকে হাভেলির দরজা বন্ধ করে রাখায় জেজের দান দক্ষিণা কিছুই পাচ্ছিল না, কারণ সকল ভক্তরা হাভেলির বাহিরেই তাদের পূজা করতে থাকে। তাই বাধ্য হয়ে একটা সময় সে নিজেই হাভেলির দরজা খুলতে বাধ্য হয়। তবে এবার সে সবার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করে। ভক্তরা তো আসছিল ঠিকই পূজা অর্চনা করতে, কিন্তু যখনই যে কোনো মেয়েকে পছন্দ করছিল তার দুচরণের মাঝে থাকা চরণের সেবা করানোর জন্য, তখনই সবাই কোনো না কোনো একটা বাহানা বানিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। যে বুঝতে পারে ভক্তদের মাঝে তার জন্য ভক্তি কমে যাচ্ছে, এজন্য সে তখন ক্ষিপ্ত হয়ে কারসানের বিরুদ্ধে 50,000 টাকার মানহানি মামলা করে। মামলার কথা শুনে কারসান চিন্তায় পড়ে, কারণ তার হাতে জেজের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেবার জন্য কেউ ছিল না। তখন শেঠ গোকুল দাস কিছু সাক্ষীদের সাথে নিয়ে কারসানের কাছে আসে, যারা জেজের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিতে রাজি ছিল, কারণ তাদের বউ বেটিকে দিয়েও জেজে তার চরণ সেবা করিয়ে নিয়েছিল। সাক্ষী হাতে পেয়ে কারসানের লড়াই করার স্পৃহা আরো একবার জেগে ওঠে। এজন্য সে তার উকিলকে সাথে নিয়ে হাভেলিতে চলে আসে এবং জেজেকে এবার সে সবার সামনে বলে আসে, জেজে তুমি রেডি হয়ে নাও, আদালতে সবার সামনে এবার আমি তোমাকে ন্যাংটা করেই ছাড়বো। আর তারপর কারসান কোর্টে যাবার জন্য প্রস্তুতি নিতে থাকে। তখন গোকুল দাস অস্থির হয়ে আসে কারসানের কাছে আর বলে, যে আমাদের সকল সাক্ষীকে হুমকি দিয়েছে, তাই তারা কেউ আর সাক্ষী দিতে আদালতে যাবে না। গোকুল দাস আর কারসান এসব নিয়ে কথা বলছিল, তখন সেখানে ভিরাস দৌড়ে চলে আসে আর দ্রুত কারসানকে বাহিরে আসতে বলে। কারসান বাহিরে এসে দেখে জেজের লোকেরা এসে কারসানের ছাপাখানা জ্বালিয়ে দিয়ে গেছে। এবার কারসান আরো ভেঙে পড়ে আর বলে, আমি কাদের জন্য লড়াই করব? যাদের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য আমি লড়ছি, সেই তারাই এসে আমার প্রেসটা জ্বালিয়ে দিয়ে গেল। তখন ভিরাস কারসানকে তার একটা গোপন কথা বলে। সে বলে, আমার বয়স যখন 16 বছর ছিল, তখন আমার বাবা মা আমাকে নিয়ে গিয়েছিল জেজের চরণ সেবা করানোর জন্য। আমি ছোট্ট ছিলাম, ভালো মন্দের বুঝ আমার তেমন ছিল না। তবে এটা আমি ঠিকই বুঝেছিলাম যে সেখানে চরণ সেবার নামে যে যা করতে চাচ্ছে সেখানে পাপ ছাড়া পুণ্যের কিছুই নেই। তাই আমি তখন চিৎকার করে সেই হাভেলি থেকে চলে এসেছিলাম। কিন্তু আমার মতো তো সব মেয়েরা নিজেকে ওই জেজের চরণের থেকে রক্ষা করতে পারে না। তাই তুমি ওই সব মেয়েদের জন্য লড়াই করবে, যাতে আর কোনো কিশোরীকে তার প্রাণ বিসর্জন দিতে না হয়। কিশোরীর কথা শুনে কারসান এই লড়াইয়ের লক্ষ্যটা খুঁজে পায়। তখন সেখানে একজন লোক চলে আসে আর সে কারসানকে বলে জেজের স্ত্রী তার সাথে দেখা করতে চায়। এরপর কারসান যখন জেজের স্ত্রীর সাথে দেখা করে, তখন সে কারসানকে একটা ঠিকানা দিয়ে বলে, এই ঠিকানাতে চলে যাও, সেখানে তুমি এমন একজন মানুষকে পাবে যিনি জেজের অপকর্মের বিরুদ্ধে সাক্ষীও দেবে, প্রমাণও দেবে। তো এরপর কারসান তখনই সেই ঠিকানায় চলে আসে। এখানে আসলে সে দেখে শ্যামজি আর তার সেই বোন লীলাবতী, যার পেট বাঁধিয়ে দিয়েছিল জেজে, সে এখানে লুকিয়ে আছে। কারসান এখানে তাদের দুজনকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে তো ভেবেছিল সেই রাতে তাদের দুজনকে হাভেলিতে নিয়ে মেরে ফেলা হয়েছে। তখন শ্যামজি কারসানকে বলে, সেই রাতে জেজে আমাদেরকে হত্যা করতে পারেনি, কারণ জেজের স্ত্রী আমাদেরকে লুকিয়ে হাভেলিতে নিয়ে গেছিল আর তারপর সে লীলাবতীর চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। তো এরপর শ্যামজি কারসানকে বলে সে আর তার বোন আদালতে গিয়ে জেজের অপকর্মের ব্যাপারে সাক্ষী দেবে। কারসান এবার পরিষ্কার বুঝতে পারে যে জেজের স্ত্রীও চায় গোপনে জেজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তো এরপর কারসান আরো একবার তার পুড়ে যাওয়া প্রেসটাকে সচল করে আর জেজের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিতে থাকে। তবে জেজেও কিন্তু চুপচাপ করে শুয়ে বসে নেই। জেজে তার গুপ্তচরের মাধ্যমে জানতে পারে কারসান এখন লীলাবতীকে তার বিরুদ্ধে ব্যবহার করবে। তাই জেজে একদিন কারসানকে হাভেলিতে ডেকে আনে আর বলে, মামলায় তুমি হেরে যাবে, তাই এখনো সময় আছে, আমার চরণ ধরে ক্ষমা চেয়ে নাও, আমি তোমাকে মাফ করে দেব। জবাবে কারসান বলে, আমি ক্ষমা চাইব না তোমার কাছে, বরঞ্চ তুমি আমার কাছে কোর্টে ক্ষমা চাইবে সবার সামনে। এই বলে কারসান চলে যেতে নিলে জেজে তাকে থামিয়ে বলে, ঠিক আছে, তুমি যেহেতু হাভেলিতে এসেই পড়েছ, তবে একটু প্রসাদ খেয়ে যাও। এই বলে সে লীলাবতীকে ডাকতে থাকে। তখন অবাক হয়ে কারসান পেছন ফিরে তাকালে দেখে
লীলাবতী জেজের সহকারীর হাত ধরে বেরিয়ে আসছে। আসলে জেজে যখন জানতে পারে কারসান লীলাবতী ও তার ভাইকে সাক্ষী হিসেবে ব্যবহার করবে, তখন জেজে লীলাবতীর ভাইকে খুন করে লীলাবতীকে তুলে নিয়ে এসে রাতারাতি তার সেবকের সাথে বিয়ে করিয়ে দেয়, যাতে আদালতে এটা প্রমাণিত হয় যে লীলাবতীর পেটের বাচ্চা জেজের সেবকের। কারসান জেজের পরিকল্পনা দেখে ক্রোধান্বিত হয় আর সে মনে মনে সংকল্প করে জেজেকে সে শিক্ষা দিয়েই ছাড়বে। তো কোর্টের তারিখ চলে আসে আর জেজের লাখো ভক্ত কোর্টের সামনে দাঁড়িয়ে থাকে। জেজে যখন আদালতে চলে আসে তখন দেখা যায় জেজের ভক্তরা সবাই মাটিতে শুয়ে পড়ে নিজেদের হাত বিছিয়ে দেয়, কারণ ভক্তরা তাদের দেবতার পা কখনো মাটিতে লাগতে দেবে না। আর জেজে মহারাজ ভক্তদের হাতের উপর দিয়ে হেঁটে আদালতে প্রবেশ করে নিজের ক্ষমতা জাহির করে। আদালত কক্ষে আসার পর কারসানের উকিল জেজের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য জেজের ব্যক্তিগত চিকিৎসককে ডেকে আনে। ডক্টর তখন সবাইকে বলে জেজের চান্দিকা রোগ মানে গনেরিয়া হয়েছে, আর গনেরিয়া একজন পুরুষের তখনই হয় যখন সে অনেক মহিলাদের সাথে মেলামেশা করে। কিন্তু চতুর জেজে ডক্টরের কথাকে মিথ্যা প্রমাণ করতে বলে ডক্টর ভুল শুনেছে, আমি তার কাছ থেকে চান্দিকা রোগের ওষুধ কখনোই নেইনি, নিয়েছিলাম চান্দাকা রোগের ওষুধ, যা এক প্রকার ফোড়া ছাড়া অন্য কিছুই না। ডক্টর হয়তো আমার কথাটা শুনতে ভুল শুনেছিল, এই বলে জেজে কাল্টি মারতে নেয়। কিন্তু ডক্টর তখন জোর দিয়ে বলে জেজের রোগ চান্দাকা নয় চান্দিকা, অর্থাৎ জেজের গনেরিয়াই হয়েছে। যদি আমার কথা বিশ্বাস না হয় কোর্ট তাহলে অন্য কোনো ডক্টরকে ডেকে এনে তার মেডিকেল চেক আপ করুক। তো এখানে জেজে অবশেষে ফেঁসে যায়। তারপর জিজ্ঞাসাবাদের জন্য জেজের সহকারীকে ডাকা হয়। তাকে যখন জিজ্ঞেস করা হয় লীলাবতী কি আপনার স্ত্রী, তখন সে বলে হ্যাঁ, লীলাবতীর স্বামী আমি, আর তার পেটের বাচ্চার একমাত্র বাবা আমি। উকিল তখন বলে আমি তো আপনাকে লীলাবতীর পেটে কার বাচ্চা এ সম্পর্কে কিছুই জিজ্ঞেস করিনি, মানে সে অগ্রিম কথা বলতে গিয়ে ফেঁসে যায়। আর তাই কারসানের উকিল সবাইকে বলে লীলাবতীর পেটের বাচ্চার বাবা জেজে, আর জেজে নিজেকে এই দায় থেকে মুক্ত করতে গত রাতেই সে তার সহকারীর সাথে লীলাবতীর বিয়ে দেয়। কারসানের উকিলের ওকালতি প্যাচ জেজের সহ্য হয় না, তাই সে উকিলকে সাবধান করে দিয়ে বলে বাহিরে যে জনতা দাঁড়িয়ে আছে তারা কিন্তু তাদের দেবতার অসম্মান সহ্য করবে না, তাই যা কিছু বলবা মুখ সামলে বলো। তো জেজের হুমকিতে কোর্টই তখন ভয় পেয়ে যায়, তাই কারসান এবার নিজেই চলে আসে জেজের পর্দা ফাঁস করতে। কোর্টে থাকা সমস্ত লোককে কারসান বলে চরণ সেবার নামে কোনো প্রথা আমাদের ধর্মে নেই। চরণ সেবার নামে মেয়েদেরকে পণ্ডিতের বিছানায় পাঠিয়ে দেওয়ার মধ্যে পুণ্যের কিছুই নেই, এটা মহাপাপ। ধর্ম অনুযায়ী একজন স্ত্রীর উপরে একমাত্র অধিকার থাকে তার স্বামীর, তাহলে এমন আজগবি নিয়ম এলো কোথা থেকে যে স্ত্রী লোককে প্রথমে মহারাজ ভোগ করবে আর তারপর তার স্বামী? এরপর কারসান আরো অনেক বড় বড় যুক্তি এর সপক্ষে তুলে ধরে এবং সে তার শেষ কথায় বলে সবকিছু দেখার পরেও যে অন্ধ হয়ে থাকবে থাকুক, আর যদি কেউ আমাকে সমর্থন নাও করে তবুও আমি একাই লড়ে যাব এই জেজের বিরুদ্ধে। জেজের মধ্যে শুরু থেকেই একটা ওভার কনফিডেন্স ছিল যে জেজের বিরুদ্ধে লড়াই করার জন্য কারসান তার পাশে কাউকেই খুঁজে পাবে না। তাই জেজে তখন চলে যেতে নিলে পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসে, আমি সাক্ষী দেব জেজের বিরুদ্ধে। তখন কারসান দেখে তার মামি এসেছে এখানে জেজের বিরুদ্ধে সাক্ষী দিতে। কারসানের মামির দেখা দেখি আরো বেশ কিছু মহিলা দাঁড়িয়ে পড়ে জেজের বিরুদ্ধে সাক্ষী দিতে, কারণ জেজে এই সব মহিলাদের দিয়ে কখনো না কখনো তার চরণ সেবা করিয়েছিল। আর এভাবে করে জেজের মুখও সবার সামনে উন্মোচন হয় এবং সে কেসে হেরে যায়, আর কারসানের উপর থেকে মানহানির আরোপ তুলে নেওয়া হয়। এরপর জেজে যখন আদালত থেকে বাহিরে বের হয়ে আসে তখন সে লক্ষ্য করে এখন আর তার কোনো ভক্ত তাকে হাঁটার জন্য নিজেদের হাত বিছিয়ে দিচ্ছে না। সবার মনেই জেজের প্রতি ঘৃণা চলে আসে। এখন আর কেউ জেজেকে ভক্তি করে না, কারণ সবাই বুঝে গেছে এই শালা একটা ভণ্ড। এদিকে কারসানের বিজয় দেখে কিশোরীর বোন তার দিকে দৌড়ে আসে এবং সে কাপড়ের গিট খুলে ফেলে, কারণ আজ কারসান কিশোরীর শেষ ইচ্ছাটা পূরণ করতে পেরেছে। তো বন্ধুরা, এরই সাথে সম্পূর্ণ সত্য ঘটনা নিয়ে নির্মিত আমাদের আজকের সিনেমা সমাপ্ত হয়।